আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি তানভীর তারেক। আজকের আলাপ কি নিয়ে তা অলরেডি আমি লিখেছি এবং এটি গতকালকের প্রসঙ্গ। গতকাল আমার ফিরতে ফিরতে অফিসে শুটিংও ছিল, তাই রাত হয়ে গেছে। তাই প্রসঙ্গ নিয়ে ভাবলাম যে আজকে একটু বিশদ আলোচনা করি। ইনফ্যাক্ট গতকালকে দুটো ঘটনা বেশ চোখে পড়েছে, আমি নিজেও লেখাটা লিখেছি। তো লিখেছি। তো প্রথম প্রসঙ্গ আসি। শাকিব খান আমাদের সবচেয়ে বড় পোস্টার, আমাদের ফিল্মের সবচেয়ে বড় হিরো, দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেয়া এবং যার উপর নির্ভর করে ব্যবসাটা টিকে থাকে, এখনো টিকে আছে এখনো, তার নাম শাকিব খান। তো শাকিব খান যখন ব্যবসায়ী হলেন, অবশ্যই এটা অনেক বড় সুখের খবর যে একজন বড় সুপারস্টার তার নিজস্ব বিত্ত বিভবকে আরো বড় করছেন। কিন্তু তার আগে অন্তত আমরা আমাদের যে শাকিব খানকে চিনি বা যে শাকিব খানকে আমরা সবচেয়ে বেশি চাই, সেটি হচ্ছে অভিনেতা প্রযোজক শাকিব খান। সর্বশেষ শাকিব খান কোন ছবিটি প্রযোজনা করেছেন তা বেশ পুরনো হয়ে গেছে। শাকিব খান পরপর 3টি ছবি সাইন করছেন, সিনেমায় তার দুর্দান্ত দাপট। এই সময় তার আমরা যে প্রত্যাশা করি, আমরা যে আশপাশের মানুষগুলোকে দেখি, সেটি টম ক্রুজ হোক, সেটি আমাদের শাহরুখ খান হোক, সালমান হোক, সেটি ব্র্যাড পিট হোক, হোয়াট এভার ইট ইজ, সবাই যেটা করে একটা ম্যাচিউর বয়সে তারা এমন কিছু প্রডিউস করে যে প্রোডাকশনে সাকিব নিজে থাকে না বা সেই হিরোটি নিজে থাকে না, অন্য ছবি অন্য হিরোদের নিয়ে অন্য লঞ্চ করে এবং সেটা দিয়ে ফুলফিল ব্যবসা করে। এরকম শুধু সুপারস্টার নয়, ধরা যাক আনুশকা শর্মা, তার যেমন বিত্ত বিভবের অভাব নেই, তেমনি তার স্বামীরও অভাব নেই। তারা ইনভেস্ট করেছে ছবি ছবিতে। মূলত আনুশকা শর্মা একাধিক প্রযোজক হিসেবে একাধিক ছবি ব্যবসা সফল। তো এই দীর্ঘ কেরিয়ারে শাকিব খান একেবারেই আত্মকেন্দ্রিক ভাবে চলেন। কখনো, যেটি বললেন মাহমুদ শাফিন জিয়াকে, তার সবচেয়ে বড় গুণ সে নিজের মতো করে চলে এবং কারো আগে পিছে থাকে না, কারো সম্পর্কে মন্তব্য করে না। ফ্যান্টাস্টিক বিষয়। এবং অবশ্যই তার কথাবার্তা বা গতকালকেও যেই ভিডিও বাইটটি দিলেন, সেটা খুব অসংলগ্ন মনে হলো। খুব বেশি ম্যাচিউরড কথাবার্তা শাকিব খান কখনোই কোনো বক্তব্যে দেন না। এটা আমার ব্যক্তিগত আহ, অভিপ্রায় বা ব্যক্তিগত মত। তবে যে শাকিব খানকে ব্যবসায়ী হিসেবে পূর্ণ প্রতিষ্ঠা, পূর্ণ সফল হিসেবে দেখতে চাই, এই কারণে যে শাকিব খান তার লগ্নিকৃত বা আয়কৃত অর্থ অবশ্যই বাংলাদেশি চলচ্চিত্রে বিনিয়োগ করবেন। আমরা শুধুমাত্র শুধু শাকিব খান না, অনেকেই গত 20 থেকে 25 বছর ধরে সরে এসেছি ফিল্ম থেকে। লগ্নিকৃত অর্থ ফেম ভ্যালু ক্রিয়েট করে। ধরা যাক যে কোম্পানিতে শাকিব খান চেয়ারম্যান বা ডিরেক্টর হলেন বা পার্টনার হলেন, সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অপু বিশ্বাস। সবকিছুই তো এই চলচ্চিত্রকে ঘিরেই। চলচ্চিত্রের এত বড় ফ্যান বেজ, সাকিবের সাথে সাকিবিয়ান রয়েছে, এত দীর্ঘ একটা ব্যবসায়িক পলিসি রয়েছে যে যাকে ঘিরে এতগুলো মানুষ আসলে আকুল হয়ে থাকে। এটাই তো তার পুঁজি, তাই না? অবশ্যই তার লগ্নিকৃত অর্থের চাইতেও বেশি তার ফেম এবং ফ্যান বেজ সেটি পার্টনার হিসেবে বিবেচ্য হয়। সুতরাং তার সেই জায়গাতে অবশ্যই আমাদের দাবি থাকা উচিত যে শাকিব খান অবশ্যই সফল হোক, অনেক টাকা ইনকাম করুক এবং এই ব্যবসায়ী তার পার্টনারশিপটা অনেক মজবুত হোক এবং তিনি 2024 বা তার মাঝামাঝি সেই সময় এমন কিছু রেগুলার ছবি প্রডিউস করুক যেই প্রোডাকশনে সাকিব ছাড়াও অন্য অনেকে কাজ করবেন। কারণ মূলত যেই জায়গাটি রয়েছেন, সেই জায়গাটিতে যেমন একটি বিষয় খুব ট্রল হয়েছিল ইলেকশনের আগে, মিশা সওদাগর বলেছিলেন সাকিব আল হাসানকে নিয়ে যে রাজনীতি মাঠে না থেকে যদি ক্রিকেট একাডেমি তৈরি করা হয়, সে যদি নতুন ছেলে পেলেদের নিয়ে শেখায়, তাহলে অনেক কিছু করতে পারবেন। সত্যিকার অর্থেই খুব দামি একটা কথা বলেছেন আহ মিশা সওদাগর। এখন অব্দিও সেটি কিন্তু খুবই লজিক্যাল। দেখেন,
সাকিব আল হাসান হবার পরপরই তার উদ্ধত্যপূর্ণ আচরণ বা যেসব ভিডিওগুলো প্রকাশ পেয়েছে সেগুলো খুব বেশি মানানসই লাগেনি, খুব বেশি দৃষ্টিগোচর মনে হয়নি, দৃষ্টিকটুই লেগেছে। এর পরবর্তীতে মাঠে তাকে ভুয়া ভুয়া শুনতে হলো। রাজনীতি অবশ্যই করবেন, অনেকেই করেছেন, কিন্তু ক্রিকেটে তার একাধিক ব্যবসা। সাকিব আল হাসানের কতগুলো ব্যবসা আমি হয়তো গুণেও শেষ করতে পারবো না, কারণ সবগুলো হয়তো প্রকাশিত না, আমরা জানিও না অনেকে। সুতরাং সেই জায়গাগুলো, সাকিব আল হাসানের সেই ব্যবসাগুলোর পাশাপাশি যদি তার কেন্দ্রিক অর্থাৎ খেলা কেন্দ্রিক নতুনদের নিয়ে যদি ভাবা হতো, তিনি যদি কিছু অংশ, যদি 2% টাকাও যদি লগ্নি করতেন, তাহলে কিন্তু অনেক কিছু থেকেই মনে হতো বাহ, তার নতুন প্রজন্ম নিয়ে কিছু ভাবছেন। এবং এগুলো নিয়ে অনেকেই অনেক রকম লজিক দেবেন। সাকিব আল হাসান অনেক রকম লজিক দেন, তার ইন্টারভিউ গুলো আমি অনেক পড়ি, ফলো করি। তিনি বলে ফেলেছেন বেশ কিছু ইন্টারভিউতে, টাকা না থাকলে কেউ দাম দেয় না, টাকা থাকলে অনেকে প্রশ্ন করে। এগুলোর কি বাদ কি বাদ, আমরা যে যার জায়গা আসলে সৎ না, এবং যে যার জায়গা থেকে সৎ থাকলে অন্য রাজনীতিবিদ, অমুক পলিসি, দেশ, রাষ্ট্র ইত্যাদি অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করা লাগে না। আপনি আপনার জায়গায় সৎ থাকেন, তারপরে কথা বলেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি বক্তব্যগুলো আমার এই বক্তব্য, আজকের এই আলোচনাটা একেবারে আমার মতো। আমি আমার থট গুলো শেয়ার করলাম যে দুই সাকিব আসলে দুই কেন্দ্রের, দুই বিভাগের সংস্কৃতি এবং ক্রীড়া জগতের দুই পুরোধা ব্যক্তিত্ব, এবং সবচেয়ে বড় পোস্টার, সবচেয়ে বড়, সবচেয়ে দামি তারকা। সেগুলো নিয়ে আমাদের সাংবাদিকদের বা সাংবাদিকতার প্রশ্ন যেমন আমরা করি না বা করতেও চাই না, সময়টাই যেন অনেক দামি হয়ে যায়। আহ, এই দুই তারকা কোনো চ্যানেলে সময় দেবেন, সেটাই একটা যখন বড় বিক্রিযোগ্য ব্যাপার হয়ে যায়, তখন আসলে প্রশ্ন বানটা থাকে না। প্রশ্ন আমি কি করব, তখন আপনি এসছেন, আমাদের ধন্য করে যান, আপনার অনেক ফ্যান, এই ফ্যানদের আপনার ভিডিওটা দেখলেই আমরা মনিটাইজ করতে পারবো, ডলার ইনকাম করতে পারবো। তো গণমাধ্যমের প্রক্রিয়াটা এখন এই অবস্থা হয়ে গেছে, সুতরাং প্রশ্ন বানটা আর নেই। প্রশ্ন দিয়ে যে তার মনের ভেতরে যেই সাধারণ মানুষের যে জিজ্ঞাসা, সেই জায়গাগুলো আর নাই। সুতরাং আমি জানি না এই ভুয়া ভুয়া বিষয়গুলো নিয়ে আদৌ সাকিব আল হাসানকে কেউ প্রশ্ন করবেন কিনা, করবেন না, কিংবা আদৌ সাকিব খানকে হাজারো হাজারো অনেক ইউটিউবার সামনে থাকেন, তিনি কোনো গণমাধ্যমে স্পেশালি সময় দেন না, খুব সিলেক্টিভ, সেখানে অনেক দাম টাম চান, আদৌ কেউ প্রশ্ন করবেন কিনা। কোনো অতিথি পছন্দের অপছন্দের আসতে পারে, তর্কের বিতর্কের অতিথি আসতে পারে, যেমন আগামীকালকে আমার অতিথি রাতারডায় স্বপন চৌধুরী, অন্তঃসবুজের। আমরা জানি অপারেশন জ্যাকপট এই ছবিটি নিয়ে অনেক রকম আলোচনা রয়েছে, অনেক রকম সমালোচনা রয়েছে, তর্ক রয়েছে, বিতর্ক রয়েছে। সেইগুলো নিয়ে যদি আমি প্রশ্ন না তুলি, তাহলে আমার নিজের বিবেকের যে দায়, সেটি তো থেকে যাবে। সুতরাং আমি সেই প্রশ্নগুলো তুলবো এবং স্বপন চৌধুরীর কথা শুনবো। একটা প্রসঙ্গ নিয়ে শেষ করি, সেটিও গতকালকের বিষয়, সাইমন এবং শিল্পী সমিতি। আমি একটি লেখা লিখেছিলাম ফেসবুক স্ট্যাটাসে, আমার প্রোফাইলে। যারা আমার প্রোফাইল ফলো করেন, যেহেতু খুবই পাবলিক পোস্ট, সুতরাং এটি দেখাটা খুব বেশি কষ্টের না। সো আমি সেই পোস্টটি আমি পড়ার চেষ্টা করি এবং পড়ে আপনাদের মতামত শুনতে চাইবো। আমি সাইমনকে ট্যাগ করেই লেখাটি লিখেছি যে, সাইমন, তোমার এই উদ্যোগকে লাল গালিচা পেতে স্যালুট সহকারে সাধুবাদ দিতে পারতাম যদি তোমার নিজের ছবির আগে এই সিদ্ধান্তে আসতে পারতে। আফসোস, আসলে নিজের আঁতে ঘা লাগলেই ব্যথাটা বুঝতে পারে সবাই, এটাই স্বাভাবিক। তুমি মানুষ তো, তাই বোধের জাগরণ নিজের ক্ষতির সময়েই টের পাওয়া যায়, এটাই সাধারণ নিয়ম। তাই অবাক হইনি, বরং প্রথম প্রতিবাদের উদ্যোগ নিলে বলে ভালোবাসা জানাই। এই ধরো কিছুদিন আগে নির্মাতা দীপঙ্কর দীপনের কান্না কষ্ট কিন্তু আমরা বুঝিনি, বরং দীপনের সাহস নাই এসব বলেছি। এখন নিশ্চয় সবার কষ্টটা বুঝতে পারছো, হে নায়ক। কারণ একই দিনে বিদেশি সিনেমা মুক্তি তো হঠাৎ নতুন কোনো উপগ্রহ থেকে দেশে নাজিল হয়নি, এটা গত দীর্ঘদিন ধরে চলছে।
এখন প্রিয় সাইমন এ ব্যাপারে সোচ্চার হয়ে শিল্পী, নির্মাতা, প্রযোজকদের পীড়ন বুঝে ব্যবস্থা নেবে সেই আশায় থাকলাম। আমার মতামতটা জানিয়েছি। এরপরে সাইমন আমাকে ফোন করেছে, ও জানিয়েছে যে এই প্রক্রিয়াটা হবার পর থেকেই সাইমন মূলত এর বিরোধী ছিল। কোনো ফেসবুকে তিনি শিল্পী সমিতির সাথে পোস্ট দেয়নি, সহমত প্রকাশ করেনি। তো যাই হোক, প্রকাশের বিষয়টা আগে হওয়া শোভনীয় ছিল। আজকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেছেন, আর করো ইন্ধন রয়েছে কিনা। দিস ভেরি পলিটিক্যাল অ্যান্সার নিপুণের। তিনি বলেছেন যে সাইমনকে কেউ ইন্ধন যোগাচ্ছে কিনা। এমন কোন ইন্ধন যোগানোর বিষয় তার হঠাৎ করে সম্পর্কের যে দূরত্ব বয়ে আসলো, এটাও আসলে নিজেদের কাছে প্রশ্ন রাখাটা খুব জরুরি। কিংবা ইলিয়াস কাঞ্চন সাহেব বললেন যে তিনি এটা নিয়ে এগুলো নিয়ে ভাবছেনই না। তো যাই হোক, আমার মনে হয় আমাদের একতা, একসাথে থেকে সবার যাতে সুবিধা হয়, বাংলা চলচ্চিত্রের যাতে একটা সবাই নিশ্চয় নিজের প্রয়োজনেই বলছে, এটা কেউই বলছে না যে বাংলাদেশি চলচ্চিত্রের আসলে আপগ্রেডেশন কি হবে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে অনেক হয়েছে, দ্বন্দ্ব, বিভেদ এগুলো বাড়ছেই। এখন শিল্পী সমিতির আপনাদের এই কমিটি থেকেও যদি দু একজন এবার সরে আসতে থাকে, তাহলে সেটা অনেক দুঃখজনক হবে। সেটি আসলে কারোর জন্য ভালো হবে না। থ্যাংক ইউ এস তুফান ডকুমেন্টারি ক্যাপশনটা সময়ের ভালো আলোচনা। থ্যাংক ইউ। আমি আমি আসলে প্রতিদিনকার সমকালীন আলোচনা এটাই করতে চাই। অবশ্যই রাজনীতি বিবর্জিত, রাজনীতি ভীষণ রকম ভয়ঙ্কর কলুষিত, সুতরাং সেগুলো নিয়ে আলোচনা করব না। আমি রাজনীতির মানুষও নই, কিন্তু সমাজ আমাদের, আমি যা করি, আমি বিবেকবোধের জায়গা থেকে আপনাদের সাথে আলোচনা করি। কয়েকজন বিনোদন সাংবাদিক শাকিব খানকে নিয়ে খোঁচাখুচি করে। মাহিন আহমেদ খোঁচাখুচি, সবাই একজনকে তোয়াজ করবে, তোষামত করবে, তার মানে সে ভালো হয়ে যায় না। আপনি আপনার সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সময়ের প্রয়োজনে সমালোচনা করা, এটাই মানুষের বিবেকের কাজ। এটি যেদিন না বুঝবেন, সেদিন আসলে আপনি সেদিন আসলে আপনি ঠিক চোখ থাকতেও অন্ধ তীরন্দাজের মধ্যে থাকবেন। এনিওয়ে, আবু কাশ, আপনার সাথে আমি একমত। শাকিব খান ছবি প্রডিউস করেন, আমি চাই অবশ্যই সেটি নিশ্চয়ই তিনি ভাববেন, এবং খুবই সিগনিফিকেন্ট কিছু উদাহরণ আমরা দেখতে চাই, যে অন্তত তার প্রোডাকশন হাউস থেকে অন্তত বছরে 4টা ছোট ছোট বাজেটের ছবি প্রডিউস করা হচ্ছে। আজকাল তো জয়া হাসান তো তার ছবি লগ্নি করে, আহ, লগ্নি গাড়ি দিয়ে ছবি প্রডিউস করছেন। 3টি ছবি তার রেডি হয়েছে এবং সেটি ঘোষণা দিবেন। আমি কারোর সাথে তুলনা করতে চাই না। সাকিবের অনেক বড় দায়িত্ব রয়েছে এবং বড় মার্জিনে ব্যবসা শুরু করেছেন। সেটা যেই পথেই যেভাবেই হোক, সেটি প্রপার বাণিজ্য হয়ে ভালো লাভজনক হোক। তো সেই জায়গা থেকে অবশ্যই শাকিব খানরা যখন ছবি বানাতে যাবে, সেটি লাভ হবে, সেই লাভ বের করতে হবে। নয়তো আপনি আপনার ইন্ডাস্ট্রিতে লাভ নেই কিন্তু প্রডিউসারের ছবি করছেন, কিন্তু আপনি নিজে রিস্কটা নিচ্ছেন না, তার মানে বিষয়টা খুবই পরস্পর বিরোধী, মানে একেবারে স্ববিরোধী আলাপ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই মন্তব্য, আমার এই কথাবার্তা। আপনার ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলে আপনার প্রাসঙ্গিক মতামত নিয়ে আলোচনা করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কথা হবে প্রতিদিনকার মতো আমার সাথে আবারও।